আমি একটু দিলীপ ঘোষের প্রসঙ্গে না আসলেই নয়। একদম আজকে সকাল থেকে ক্ষোভে বিক্ষোভে তিনি একেবারে একের পর এক মিডিয়ার সামনে বিবৃতি দিয়ে গেছেন, একের পর এক। যেমনটা বলেছেন যে দল তো প্রায় কথা শুনছেই না, কথা শোনার কথা ছিল, যে ডাকেও না, কথাও শোনে না। এক, দ্বিতীয় কথা, দল জেতা হারা সিটে জেতার জন্য লড়াই করে, এ তো জেতা সিট হারাবার জন্য লড়াই হয়েছে। এবার দেখে মনে হচ্ছে কিছু লোক দল চালাচ্ছে, চক্রান্ত হচ্ছে দলের বিরুদ্ধে। এটাই কি সত্যি? দেখো, দিলীপবাবু বিজেপির বর্ষীয়ান নেতা। আমার সঙ্গে এক সময় বহু ভালো সম্পর্ক, পারিবারিক সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল। পরবর্তীকালে ওনার ব্যস্ততা, আমার ব্যস্ততা, এর জন্য যোগাযোগটা সেরকমভাবে আর নেই। তো উনি সংঘের প্রচারক থেকে এসেছিলেন এবং প্রচারক হিসেবে, মানে যে কোনো প্রচারকেরই শুধু নয়, যে কোনো স্বয়ংসেবকেরই যেটা থাকা উচিত সেটা হচ্ছে তাদের সংস্কার। দিলীপবাবুর আশা করি সেটা আছে, দিলীপ ঘোষের। ক্ষোভেই নিজের ব্যক্তিগত ক্ষোভ কি? দিলীপ ঘোষের কথা আলাদাভাবে বলতে পারি না, কিন্তু পশ্চিমবঙ্গের আমি দেখছি একটা কোনো স্ট্রোকে 3টে জেতা আসন আমরা হারালাম। কেন আমি জানি না, নেতৃত্ব জবাব দেবে। যেমন ধরো, সুরিন্দর সিং আলুওয়ালাকে যদি না তোলা হতো, তাহলে অনেক দিন আগে থেকে যে প্ল্যান অনুযায়ী সবাই নামতো। আমি দিলীপ ঘোষের যে বক্তব্য শুনেছি, উনি বর্ধমান দুর্গাপুরে সমস্ত বিজেপি কার্যকর্তাদের সাহায্য পাননি। মেদিনীপুরে যদি জেতা সিটে তার নিজের জায়গা যেখানে, সেখানে দিলীপ ঘোষকে রাখা হতো এবং যে মানুষটা তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর এবং বিজেপি তাকে গ্রহণ করার পরে জাতীয়তাবাদী চেতনার মানুষদের নিয়ে আসানসোলে লড়াই করছিলেন, সেই জিতেন্দ্র তেওয়ারিকে যদি আসানসোলে দেওয়া হতো, অগ্নিমিত্রা পালের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো কিছুই খারাপ নেই, কিন্তু উনি হচ্ছেন একটা জায়গার এমএলএ। ওনাকে যদি সেই জায়গার অন্তর্ভুক্ত, সেই জায়গাটা পড়ছে সেইখানকার পার্লামেন্ট সিটে দেওয়া হতো, তাহলে কিন্তু সেই যুক্তিটা খাটত। আমাদের এই বারাসাতে স্বপন মজুমদারকে দেওয়া হলো, তিনি অন্য জায়গার এমএলএ। তারপরে ধরুন এমন ক্যান্ডিডেটরা আছেন যারা মানে বিধানসভায় লড়ে মিজারেবলি হেরেছেন এবং তারপরে পশ্চিমবঙ্গে কোনো কাজ সেরকমভাবে করেছেন বলে জানা নেই, তাদেরকেও পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এখন এগুলো পার্টি করেছে, নিশ্চয়ই ভালো বুঝে ভালো ভেবে করেছে, কিন্তু এগুলোর ফল ভালো হয়নি। আসলে আমি তো বললাম যে একটা রাজনৈতিক লড়াই, ভোটটার একটা স্ট্র্যাটেজি আছে। তুমি যদি স্ট্র্যাটেজিতে ফেল করো, তোমাকে মেনে নিতে হবে স্ট্র্যাটেজিতে ফেল করেছো, এখানে কোনো দ্বিরুক্তি নেই। এখন এই ফেলিওরটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, এগুলো বলার জায়গায় আমি নেই। সেগুলো তাদের নেতৃত্ব বিচার করবেন, সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। কে কোথায় কার গুপ্তচর কি কিছু খারাপ করছে, কি টাকা কিছু করছে, এগুলো বলার মতো জায়গায় আমি নেই। একদমই তাই। আমি সিপিএমের প্রসঙ্গে একটু আসবো, একদম আমাদের প্রসঙ্গটা শেষের মুখে। কিন্তু সিপিএমের প্রসঙ্গে পরিষ্কার একটা বিষয় উঠে এসেছিল, ঘুরে দাঁড়ানোর বিষয়। বামপন্থীদের একটা ঘুরে দাঁড়ানোর লড়াইও ছিল সামনে, এবং সেই কারণেই কিন্তু নতুন মুখ, এক রাশ নতুন মুখে ভরে ফেলেছিল সিপিআইএম বিভিন্ন কেন্দ্রে। সেই জায়গা থেকে 1% আসন 2019-এর নিরিখে কমে গেল, ঘুরে দাঁড়ানো হলো না। বেশ কিছু জায়গায় বিজেপিরও অসুবিধার বেশ কারণ হয়ে দাঁড়ালো সিপিএম। এটি কি ঘুরে দাঁড়ানো তো হলো না? দেখো, আমার বেড়ে ওঠা, বিশেষ করে
প্রফেশনাল ফিল্ডে, পড়াশুনো প্রফেশনাল ফিল্ডে, সেটা ওই সিপিএমেরও পশ্চিমবঙ্গে বেড়ে ওঠার মধ্যে, এবং তার মধ্যে সিপিএম যখন অস্তমিত হলো তখন আমিও প্রায় চাকুরিগতভাবে অস্তাচলের পথে। তো আমার এই অভিজ্ঞতাটা খুব ভালো আছে। পশ্চিমবঙ্গ কন্ট্রোল করার পরে যে লেফট ইকোসিস্টেম, যেটা সারা পৃথিবীতে অত্যন্ত শক্তিশালী ছিল এক সময়, সেই লেফট ইকোসিস্টেম থামতে থামতে এসে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, এবং পশ্চিমবঙ্গের মিডিয়া জগতেও এর অস্তিত্বটা মারাত্মকভাবে এখনও বোঝা যায়। কেরালাতে কিন্তু এরকম নেই, যেই জন্য কেরালার বামপন্থীদের সেই নির্ভর করতে হয়েছে তাদের ইসলামিক সেকুলারিজমের মন্ত্র দেওয়ার, এবং সেখানে যেহেতু সেই ইসলামিক সেকুলারিজমের মন্ত্র বামেদের থেকেও বেশি করে কংগ্রেস দিয়েছে, সেই জন্য সেখানে কংগ্রেসের কিন্তু জিত হয়েছে, ওদের হার হয়েছে। সারা ভারতবর্ষে মুসলিম ভোটের 72% অন অ্যান অ্যাভারেজ পেয়েছে কংগ্রেস, যেই জন্য পশ্চিমবঙ্গে একটি আসন ধরেও তারা রাখতে পেয়েছে, এবং এত চেষ্টা করেও মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে হেরে গেছেন। এই কারণগুলো একই। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি তোমাকে বলি, ওসব কি বললে তুমি, ওই যে সেই একটা কি বলে ঘুরে দাঁড়ানোর লড়াই, ঘুরে তারা কখনো দাঁড়ায়নি। ঘুরে তারা দেখছিল যে বিজেপি কোথায় আছে আর তৃণমূলের সঙ্গে ডিফারেন্সটা বিজেপির কত। তাদের অস্তিত্ব এখন নির্ভরশীল এই ঘটনাটার ওপর, বিজেপি আর তৃণমূলের ডিস্ট্যান্সটা বজায় রাখানোর। তুমি একটা জিনিস বলো তো, তুমি ইলেকশনের গতি প্রকৃতি দেখো, শিলভদ্র দত্তর সঙ্গে লড়াইটা ছিল সৌগত রায়ের। সুজন চক্রবর্তী সেখানে যখন ঢুকলেন, লেফট ইকোসিস্টেমের দ্বারা লালিত পালিত সাংবাদিক কুল তারা খুব চেঁচামেচি শুরু করলো। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবে, এরা কিন্তু মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে এরা বেশি স্ট্রং। তার কারণ হচ্ছে কি, আমি বলে দিচ্ছি। এখন যে কোনো মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, সেখানে কিন্তু মালিকরা তার পলিসি কন্ট্রোল করে। আগে সাংবাদিকদের যে ফ্রিডম ছিল, সেই ফ্রিডমটা এখন নেই। কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখনও এই উপদ্রবটা নেই, যার ফলে আগেকার অনেক নামি দামি সাংবাদিক, তারা তাদের নিজেদের ইউটিউব চ্যানেল, তারা তাদের নিজেদের বিভিন্ন সামাজিক মাধ্যমের মাধ্যমে তারা এই প্রচারগুলো করে। এদের মধ্যে অনেকেই আমি ব্যক্তিগতভাবে জানি, আর তো বলে লাভ নেই, তো তারা কিন্তু ওই লেফট ইকোসিস্টেমের প্রোডাক্ট। তারা এই ঘুরে দাঁড়াবার থিওরিটা করেছে। ঘুরে দাঁড়ানোর কখনো ব্যাপার ছিল না। সিপিএমের ক টাকা আছে, তারা লড়বে, টাকাটা নিশ্চয়ই কেউ দিয়েছে, আর বিনা কারণে কেউ টাকা দেয় না, লড়তে গেলে টাকা লাগে। তো সুজন চক্রবর্তীর কথায় ফিরে আসি, দমদমে একটা ওই রোহিঙ্গা বসতি সহ বেশ কিছু একটা মুসলিম বেল্ট আছে, ওই তোমাকে বললি ওই হনুমান মন্দিরের পরে ওই খালের ওইখান দিয়ে, যেখানে কিছুদিন আগে আগুনও লেগেছিল। তো ওখানে কিন্তু সুজন চক্রবর্তীর কোনো পোস্টার দেখবে না, কোনো কাট আউট দেখবে না, কখনো ওখানে প্রচারে যায়নি। সে গেছে কোথায়? হিন্দু মধ্যবিত্ত অঞ্চল, যাদের মধ্যে একটা ওই মুসলিম তোষণের বিরুদ্ধে একটা ভয় এসছে, সেই ভয়গুলোকে আবার লেফটিজমের সুরসুরি দিয়ে কতটা সম্ভব ভোটটা কেটে নিতে পারে। যেই জন্য আমি একাধিক চ্যানেলে, বৈদ্যুতিন চ্যানেলে আমি আগেও বলেছিলাম, সিপিএম এখন পশ্চিমবঙ্গে কোনো ইজমে চলে না, তারা হচ্ছে ভোট কাটুয়া পার্টি। এবং কার ভোট কাটলো সেটা তোমরা হিসেব দেখেই বুঝতে পারবে। অন্তত 6টি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে সিপিএম ভোট কেটে বিজেপির তৃণমূলকে জিতিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে একটা সেন্টিমেন্ট ছিল শাসক বিরোধী, সেটা আমি মনে করি দুর্নীতি বিরোধী নয়, সেটা হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর। কিন্তু সেটাকে ক্যাশ ইন করতে যেমন প্রধান বিরোধী দল ব্যর্থ হয়েছে, সেটাকে ঠিকমতো
যাতে ইউজ করতে না পারে, সেখানে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানাতে এই বামপন্থী তথা সিপিএমরা সক্ষম হয়েছে। এবং এত করেও দেখো, সিপিএম বোধহয় 21টা বললে 21টা সিটে তারা কন্টেস্ট করেছে, যার মধ্যে 23টা সিটে কন্টেস্ট করেছে, তার মধ্যে 21টাতে তার জামানত জব্দ হয়েছে। তাহলে কীরকম ঘুরে দাঁড়ানো? এইটা সিপিএমের যে খবর ছিল না সিপিএমের কাছে, এটা আমি বিশ্বাস করি না। এবং যদি খবর না থেকে থাকে, তাহলে এত মূর্খ যে এদের সব নেতাগুলোকে এখন লক স্টক অ্যান্ড ব্যারেল বাড়িতে পাঠিয়ে দেওয়া উচিত, অথবা পার্টিটা আস্তে আস্তে যেদিকে যাচ্ছে তৃণমূলের সঙ্গে মার্চ করে যাবে। কারণ দেখো, ওই জাগো বাংলা এবং তোমার কি বলে এই যে গণশক্তি, দুটোতেই এখন দুজন নেতার ছবি পাশাপাশি ছাপা হয়, সীতারাম ইয়েচুরি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর থেকে মানুষ বুঝতে পারে, যিনি বুঝতে চান না। ধরো আমি যদি বসে থাকি যে আমাকে কেউ বোঝাতে পারবে না পৃথিবীতে যে সূর্য পূব দিকে ওঠে না পশ্চিম দিকে ওঠে, আমি এটাই বলবো, তাহলে তো সেটাই দাঁড়াবে। ওই একটা লোক, তোমরা এখন জানো না, আমাদের ওই কর্মসূত্রে আমরা যখন ওই যেতাম ট্রেনে ট্রেনে, সব দেয়ালের গায়ে লেখা থাকতো, একজন বই বিক্রি করতো ওই 1 টাকা 2 টাকা দামের, যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে না, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। কী যেন নাম ছিল লোকটা, সে একটা বই করে এগুলো প্রচার করতো। এখন সিপিএমও ওই পাগলের একটা অ্যাক্টিং করছে আর কি, ওনার মতো। প্রচারে থাকতে হবে, নইলে তো আবার টাকা পাওয়া যাবে না। ভবিষ্যতে যখন ইলেকশনে কন্টেস্ট করব, কিছুদিন সুখে শান্তিতে থাকতে পারবো, কী করে পাওয়া যাবে?